আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 5 মিনিট ভালো পর আছেন? শুরু করবো, ঠিক আছে? আমরা 9টা 5-এ শুরু করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আজকে। আমরা প্রথম ক্লাসে শুধু আমরা এই গ্রিড সিস্টেমটা তৈরি করা পর্যন্ত দেখছি। আমরা এখান থেকে যদি একটু দেখি, আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে আমরা আলোচনা করছি। গ্রিড ডাটা ইনপুট দেওয়া হয়ে গেছে। ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে হবে আমাদের এখন। ডিফাইন ম্যাটেরিয়ালস। আচ্ছা, ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করার জন্য আমরা চলে যাব এখানে ডিফাইন। ডিফাইন থেকে ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি। ঠিক আছে, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিতে গেলে
ম্যাটেরিয়াল প্রপার্টিতে গেলে এখানে দেখেন, এখানে আমাদের বাই ডিফল্ট একটা কনক্রিট আছে, একটা রিবার আছে। আর স্টিল এবং টেন্ডন এগুলো আমাদের আরসিসি স্ট্রাকচারের জন্য এগুলো আমাদের লাগবে না আপাতত। আমাদের লাগবে শুধু কনক্রিট এবং রিবার। তাহলে বাই ডিফল্ট যে কনক্রিটটা আছে, এই কনক্রিটটা কি সেটা আমরা প্রথমে দেখব। তারপরে আমরা এখান থেকে নতুন কনক্রিট তৈরি করা শিখব। ঠিক আছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ঠিকভাবে? জি, জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে কনক্রিটটা আছে এটাকে প্রথমে আমরা মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পরে এখানে আমরা দেখি, এখানে আমাদের দেখতে হবে প্রথমে যে কনক্রিটটা আছে এটা কত স্ট্রেংথের কনক্রিট। ঠিক আছে, তাহলে এটা আমরা চেক করবো এই মডিফায়ার ভিতরে গিয়ে, যে এখানে যে মডিফাই লেখা আছে এখানে যাব। আচ্ছা, এখানে মডিফাইতে গেলে দেখেন, এখানে আমাদের বাই ডিফল্ট যে কনক্রিটটা আছে এটা কত স্ট্রেংথের কনক্রিট। এটা হলো 4000 PSI কনক্রিট। ঠিক আছে, এটা হলো 4000 PSI এর কনক্রিট। তাহলে প্রথমে যেই আমাদের সফটওয়্যারে যে কনক্রিটটা দেওয়া আছে এটার স্ট্রেংথ হলো 4000 PSI। তাহলে আমরা এটাকে প্রথমে রিনেম করে ফেলবো। আমি এইটা ক্যান্সেল দিয়ে দিলাম। আমি এখানে যে নাম আছে ম্যাটেরিয়ালসের যে নাম আছে, ম্যাটেরিয়ালসের নামের মধ্যে আমি এটা দিয়ে দিলাম 4000 PSI। 4000 PSI নাম দিয়ে দিলাম। ঠিক আছে, নামের জায়গায় আমি এটার স্ট্রেংথটাই উল্লেখ করে দিলাম 4000 PSI দিয়ে আমি ওকে করে বেরোয় আসলাম। তাহলে প্রথমে যেটা আমাদের দেওয়া আছে এটা আমি শুধু চেক করে দেখলাম যে এটাতে আমাদের কত স্ট্রেংথের কনক্রিট ধরা আছে। তাহলে এটা হলো আমাদের 4000 PSI কনক্রিট ধরা আছে এখানে। আচ্ছা, এখন আমরা নতুন একটা কনক্রিট তৈরি করব। নতুন একটা কনক্রিটের প্রপার্টি আমরা তৈরি করব। বাই ডিফল্ট তো একটা আমাদের আছেই, এর পাশাপাশি আমরা কম বা বেশি একটা তৈরি করব। আমরা মনে করেন 3500 PSI এর একটা কনক্রিট তৈরি করতে চাই। সেক্ষেত্রে কিভাবে আমরা তৈরি করব সেটা আমি এখন দেখাবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা আমাদের আছে এটা থেকে আমরা কপি করেও তৈরি করতে পারি, অথবা আমরা একেবারে নতুন একটা ম্যাটেরিয়াল নিয়েও করতে পারি। একই কথা, পার্থক্য কিছুই নাই। আমরা যেটা আছে এটাকে কপি করে তৈরি করতেছি। তাহলে যেটা আমাদের 4000 PSI আছে এটাকে আমি অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস এ গেলাম। ঠিক আছে, অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস গিয়ে আমি কয়েকটা জায়গায় চেঞ্জ করব। কি কি জায়গায় চেঞ্জ করব, আগে আমি এটা মডিফাইতে যাই। মডিফাইতে যাওয়ার পরে আপনারা আগে জিনিসটা ভালোভাবে বোঝেন, তারপরে কাজ করবেন। দেখেন, প্রথমে আমি এটার একটা নাম দিব। ঠিক আছে, যেমন একটু আগে আমি এটার নাম কত দিয়েছিলাম, 4000 PSI। এখন এটার আমি নাম দিব, মনে করেন আমি 3500 PSI এর কনক্রিট তৈরি করতে চাই, তাহলে নাম দিলাম 3500 PSI। আচ্ছা, এরপরে নাম তো কোনো বিষয় না, আমাদের কি কি ভ্যালু চেঞ্জ করতে হবে যখন আমরা নতুন একটা কনক্রিট তৈরি করব। যখন আমরা নতুন একটা কনক্রিটের প্রপার্টি তৈরি করব তখন আমাদের কি কি ভ্যালু চেঞ্জ করতে হবে এটা হলো আমাদের বোঝার বিষয়। 1 নম্বরে আমাদের চেঞ্জ করতে হবে মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, 1 নম্বরে আমাদের চেঞ্জ করতে হবে কি, মডুলাস অফ ইলাস্টিসিটি। 2 নম্বরে আমাদের চেঞ্জ করতে হবে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। 2 নম্বরে চেঞ্জ করতে হবে কি, কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। মানে এই ভ্যালুটা আমাদের চেঞ্জ করতে হবে। আর এখান থেকে এই ভ্যালুটা আমাদের চেঞ্জ করতে হবে। 3 নম্বরে আমাদের চেঞ্জ করতে হবে ইউনিট ওয়েট, কনক্রিটের ইউনিট ওয়েট। এই তিনটা হলো আমাদের
যখন আমরা কনক্রিটের নতুন একটা প্রপার্টি তৈরি করি তখন এই তিনটা জিনিস আমাদের চেঞ্জ করতে হয়। ঠিক আছে, কি কি? এক নম্বরে হলো কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, দুই নম্বরে হলো কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, তিন নম্বরে হলো কনক্রিটের ইউনিট ওয়েট। আর এরপরে আমাদের এই যে এখানে একটা গ্রেড আছে, এই গ্রেড মানে হচ্ছে নাম। ঠিক আছে, নেম। গ্রেড মানে নেম, এই যে এখানে যেমন একটা নাম দিচ্ছেন না, এই সিমিলার একটা নেম, এটা গ্রেড মানে হচ্ছে নেম। তো নামের মধ্যে আপনি আপনার মতো করে যা খুশি তাই একটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে এই তিনটা প্রপার্টি আমরা কিভাবে চেঞ্জ করি? এক নাম্বার হলো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি বেসিক্যালি ডিপেন্ড করে আপনি কনক্রিটটা আপনি কি ধরনের এগ্রিগেট দিয়ে তৈরি করতেছেন তার উপরে ডিপেন্ড করে মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি কিসের উপর ডিপেন্ড করে? কনক্রিট আপনি কি ধরনের এগ্রিগেট দিয়ে তৈরি করতেছেন তার উপরে। যদি আমরা যদি আমরা স্টোন চিপস দিয়ে কনক্রিট তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু একরকম আসবে। যদি আমরা ব্রিক চিপস দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা কমে যাবে। ঠিক আছে, আপনাদের এখানে এক্সেল গুলো আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা সেই এক্সেল গুলো ডাউনলোড করে রাখতে পারেন। আমাদের যে দুই নাম্বার যে এক্সেলটা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটাতে গেলে আমরা ক্যালকুলেশনটা একবারে করে ফেলতে পারবো। ঠিক আছে, একবারে ক্যালকুলেশনটা আমরা করে ফেলতে পারবো। এইখানে আমাদের এইখানে আমাদের ম্যাটেরিয়ালস কি আপনি সেটা দিয়ে দিবেন, যে আপনি স্টোন চিপস দিয়ে তৈরি করবেন না ব্রিক চিপস দিয়ে তৈরি করবেন, সেটা এখানে দিবেন। মনে করেন আমি স্টোন চিপস দিয়ে তৈরি করতে চাই। স্টোন চিপস দিয়ে তৈরি করতে চাই, স্ট্রেংথ কত? আমার স্ট্রেংথ আমি চাই 3500 PSI। তাহলে আমার মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু কত আসবে? এই যে এখানে নিচে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন হয়ে আপনার এখানে কিন্তু ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। যদি আপনি ব্রিক চিপস দিয়ে কনক্রিট তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে ব্রিক চিপস দিয়ে দিবেন, ভ্যালু এমনিতেই কমে যাবে। তাহলে এখান থেকে আপনি যেটা আপনার দরকার, অ্যাকচুয়ালি আপনি যেটা দিয়ে ডিজাইন করতে চান সেটা আপনি এখানে দিবেন, স্টোন চিপস বা ব্রিক চিপস এবং কনক্রিটের স্ট্রেংথ দেওয়ার পরে, এই দুইটা ভ্যালু ইনপুট দেওয়ার পরে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা ক্যালকুলেশন হয়ে যে রেজাল্টটা আসবে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল C দিয়ে কপি করে নিব এই মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা। কপি করে আমরা আমাদের যেখানে মডুলাস অফ ইলাস্টিসিটি আছে এই জায়গায় আমরা এটা বসাই দিব। এই জায়গায় যে এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে আমি একটা একটা করে বসাই, এটা আমি আগে ক্যান্সেল করলাম। আমি আগে এর ভ্যালুটা বসাইলাম, আমি 3500 PSI এর জন্য নিব। আমি এই জন্য এখানে এক্সেল এর মধ্যে আমার স্টোন চিপস এবং 3500 PSI স্ট্রেংথ, স্টোন চিপস 3500 PSI স্ট্রেংথ যদি হয়, সেক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালু যেটা আসছে সেটা আমি এখানে বসাই দিলাম। তাহলে এক নাম্বার মডিফিকেশন গেল। আচ্ছা, দুই নাম্বার মডিফিকেশন কি? দুই নাম্বার মডিফিকেশন হচ্ছে মডিফায়ার ভিতরে ঢুকে আমরা এখানে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু চেঞ্জ করব। তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা কত ধরছি? কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা ধরছি হচ্ছে 3500 PSI। ঠিক আছে, তাহলে এখানে 3500 PSI। ঠিক আছে, তাহলে এখানে 3500 PSI দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখনই কোনো ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার সময় অবশ্যই ইউনিটটা খেয়াল করবেন, ইউনিটে যাতে ভুল না হয়। ইউনিটে ভুল হলে আপনি কিন্তু দেখা যাবে যে ডিজাইন সব শেষ করে ফেলছেন, কিন্তু ইউনিটে ভুল হলে আপনার ডিজাইন তো ফেল করবেই এবং আপনি সহজে প্রবলেম কোন জায়গায় সেটা খুঁজে পাবেন না। ঠিক আছে, এই কারণে আপনি যত জায়গাতেই ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি এখানে যে ইউনিট গুলা আছে ইউনিটটা খেয়াল করবেন। আমরা কিন্তু ইউনিট কিসে রাখছি? আমরা ইউনিট রাখছি হচ্ছে কিসে? ইউএস ডিফল্টে। ঠিক আছে, মানে FPS ইউনিটে রাখছি। তাহলে আমাদের এখানে এফ প্রাইমস এর ভ্যালু হচ্ছে PSI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। তাহলে আমরা ইউনিট যেখানে যেভাবে আছে সেভাবে আমরা ভ্যালুটাও কিন্তু সেভাবেই দিছি, 3500 PSI দিছি। আর যদি এটা আমাদের PSI না থেকে অন্য কোনো ইউনিটে থাকে, তাহলে কিন্তু আমরা গত ক্লাসে বা প্রথম ক্লাসে যেভাবে দেখাইছি যে ইউনিটটা আপনি চেঞ্জ করে নেবেন, সেভাবে আগে ইউনিটটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে আপনি 3500 PSI এখানে ইনপুট দিবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা 3500 PSI এখানে ইনপুট দিলাম। এরপর এখানে নাম একটা আছে, নামের জায়গায় আমরা আগে ছিল কি 4000 PSI নাম লেখা ছিল, এখন আমরা এটা 3500 PSI করে দিব। তাহলে নামের জায়গায় আমরা F'(C) 3500 PSI দিয়ে দিলাম, আমাদের এতটুকু জায়গার কাজ শেষ। আচ্ছা, তাহলে দুইটা ভ্যালু চেঞ্জ করা শেষ, একটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি আর একটা আমাদের
কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। 3 নাম্বার ভ্যালু কি? 3 নাম্বার ভ্যালু হচ্ছে কনক্রিটের ইউনিট ওয়েট। আচ্ছা, কনক্রিটের ইউনিট ওয়েট যখন আমরা স্টোন চিপস ব্যবহার করব, স্টোন চিপস ব্যবহার করলে কনক্রিটের ইউনিট ওয়েট সবসময় আমরা ব্যবহার করব 150 পাউন্ড পার কিউবিক ফিট। ঠিক আছে? যদি আমরা স্টোন চিপস দিয়ে কনক্রিট তৈরি করি তখন আমরা ইউনিট ওয়েট কত ধরবো? 150 পাউন্ড পার কিউবিক ফিট। আর যদি আমরা ব্রিক চিপস দিয়ে কনক্রিট তৈরি করি তখন আমরা ইউনিট ওয়েট ধরবো 138 থেকে 142 পাউন্ড পার কিউবিক ফিট। মানে ইউনিট ওয়েটটা একটু কমে যায় যখন আমরা ব্রিক চিপস দিয়ে কাস্টিং করি। তো নর্মালি এটা 138 থেকে 142 এই রেঞ্জের মধ্যে থাকে। আমরা 140 অ্যাভারেজ ধরতে পারি। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেশন করার সময় আমরা স্টোন চিপস ধরছি, এই কারণে বাই ডিফল্ট আমাদের এখানে স্টোন ধরা আছে, আমরা স্টোনই রাখবো, আমরা চেঞ্জ করব না। কিন্তু আপনি যদি ব্রিক চিপস দিয়ে এখানে ক্যালকুলেশন করেন, এর ভ্যালু যদি ব্রিক চিপস দিয়ে ক্যালকুলেশন করেন তখন এখানে অবশ্যই 138 বা 140 ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটা হলো আমাদের যে কোনো কনক্রিটের প্রপার্টি যখন আমরা তৈরি করি তখন এই তিনটা ভ্যালু আমাদের চেঞ্জ করতে হয়। তাহলে তিনটা ভ্যালু আমরা চেক করলাম। এবার আমরা এখানে নামের জায়গায় কত, এটা নাম দিয়ে দিব 3500 পিএস। ঠিক আছে? দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে করে বের হয়ে আসবো। তাহলে আমাদের দুইটা প্রপার্টি হইলো, একটা আগে থেকেই ছিল 4000 পিএসআই, নতুন করে একটা আমরা তৈরি করলাম 3500 পিএসআই। এইভাবে আপনার যত স্ট্রেংথের কনক্রিট দরকার, আপনার যদি 3000 পিএসআই দরকার হয়, আপনার যদি 2800 পিএসআই ব্রিক চিপস দরকার হয়, বা যেইটাই দরকার হোক, আপনি সেই স্ট্রেংথের কনক্রিটটা এখানে আগে তৈরি করে নেবেন, প্রপার্টিটা আগে তৈরি করে নেবেন। ঠিক আছে? তাহলে কনক্রিটের প্রপার্টি আমার গেল। এরপরে আমার রিবার। আচ্ছা, রিবার বাই ডিফল্ট এখানে একটা আছে। বাই ডিফল্ট যেটা আছে আগে সেটা চেক করে দেখবো যে কি আছে, তারপরে আমরা সেটাকে মডিফাই করে নতুন একটা তৈরি করব। ঠিক আছে? তাহলে এটাকে আগে আমরা চেক করি। মডিফাইতে গেলাম, মডিফাইতে গিয়ে আমরা আবার এই যে সেকেন্ড আবার মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পরে এখানে দেখেন কি আছে। এখানে এখানে আমাদের নামের মধ্যেই বলা আছে যে এটা কি, এটা হলো একটা 60 গ্রেডের রিভার। ঠিক আছে? এটা কি? এটা একটা 60 গ্রেডের একটা রিভার। আচ্ছা, এবং এটার স্ট্রেংথ কত? এটার স্ট্রেংথ হচ্ছে 60,000 পিএসআই। তাহলে এটার নাম দেখে আমরা বুঝলাম যে এটা হলো একটা 60 গ্রেডের রড। তাহলে এটা তো আর নতুন করে দেখার কিছু নাই, আমরা যেহেতু বুঝতে পারছি। তাহলে এটাকে আমরা এখানে ক্যান্সেল করে দিব। এই জায়গায় রিভারের জায়গায় এটার নাম দিয়ে দিব আমরা 60 গ্রেড। ঠিক আছে? নামের জায়গায় দিয়ে দিলাম কি 60 গ্রেড। নামের জায়গায় কেন এগুলো আমরা দিচ্ছি, কারণ আমরা এই প্রপার্টির ভিতরে না ঢুকে যাতে বাইরে থেকেই আমরা নাম দেখেই বুঝতে পারি যে আসলে এখানে কি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা নাম দিয়ে আমি ওকে করলাম। তাহলে আমার বাই ডিফল্ট যেটা আছে 60 গ্রেড এটা থাকুক। এর পাশাপাশি আমি নতুন একটা তৈরি করব। তাহলে এইটাকে আমি কপি করব। অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস। অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস। তাহলে এটাকে আমি কপি করলাম। কপি করে এখন আপনি আপনার মতো যেই স্ট্রেংথের রিভার আপনার তৈরি করা দরকার এরকম একটা রিভার আপনি তৈরি করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ধরেন আমি একটা রিভার তৈরি করতে চাই। আমি একটা রিভার তৈরি করতে চাই যেই রিভারটার স্ট্রেংথ হলো, যেই রিভারের স্ট্রেংথ হলো মনে করেন 500 MPa, 500 মেগাপ্যাসকেল। এই স্ট্রেংথের একটা রিভার আমি তৈরি করতে চাই, অথবা 550 MPa বা 550 ডাব্লিউ বা 500 DWR, এরকম একটা রিভার আমি তৈরি করতে চাই। তাহলে এই ধরনের কোন একটা রিভার যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার প্রথমেই কি লাগবে? প্রথমেই লাগবে আমি যে রিভারটা তৈরি করতে চাই এটার ইল্ড স্ট্রেংথ কত। এইটার ইল্ড স্ট্রেংথ কত? তাহলে ইল্ড স্ট্রেংথ কত সেটা আমার এই যে নামের মধ্যেই তো বলা আছে ইল্ড স্ট্রেংথ কত। তাহলে এখানে আমাদের যে ভ্যালু গুলো এটা হচ্ছে মেগাপ্যাসকেলে দেওয়া বা কিলো নিউটন পার মিটার স্কোয়ারের দেওয়া। আর আমরা এখানে ইনপুট দিব কিসে? আমরা ইনপুট দিব হচ্ছে পিএসআই তে। ঠিক আছে? তো পিএসআই তে ইনপুট দিতে গেলে আমাদের আমাদের যে নর্মাল যে 500 ডাব্লিউ রিভার সেটার স্ট্রেংথ কত আমরা জানি সবাই, 72,500 পিএসআই। ঠিক আছে? 72,500 পিএসআই হচ্ছে মিনিমাম ইল্ড স্ট্রেংথ। তাহলে প্রথমেই আমরা এটার যে নামটা আছে নামটা আগে চেঞ্জ করে ফেলি। নামটা চেঞ্জ করে এটা আমি নাম দিলাম মনে করেন গ্রেড 500 DWR। ঠিক আছে? ডিডাব্লিউআর। আচ্ছা, কেন ডিডাব্লিউআর নিছি আমি পরে বলতেছি এটা।
তাহলে নাম দিলাম, মনে করেন একটা নাম, যে কোনো একটা নাম দিলাম। তাহলে এটার স্ট্রেংথ কত? যেহেতু এটা হলো 500 মেগাপাস্কেল এটার স্ট্রেংথ, তার মানে এটা হলো কত, 72,500 PSI এর একটা রড। তাহলে 72,500 PSI কি এটার মিনিমাম ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে, মিনিমাম ইল্ড স্ট্রেংথ কত? 72,500 PSI। আচ্ছা, তাহলে এই যে একটা ভ্যালু আমরা ইনপুট দিলাম, এর আগে আমরা কনক্রিট তৈরি করার সময় দেখছি কয়টা ভ্যালু ইনপুট দিতে হয়? তিনটা ভ্যালু ইনপুট দিতে হয়। একটা কনক্রিটের প্রপার্টির জন্য তিনটা ভ্যালু ইম্পর্টেন্ট। আর কিছু ভ্যালু থাকে যেগুলো ডিফল্ট ভ্যালু, যেগুলো চেঞ্জ হয় না। এখানে রিবারের ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হলো মিনিমাম ইল্ড স্ট্রেংথ। এই একটা ভ্যালু ইনপুট দিলেই আমাদের, আর অন্য কোনো ভ্যালু ইনপুট যদি আমরা নাও দেই তাতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, একটা ভ্যালু দিয়েই আমাদের ডিজাইন করা যায়, এবং বেসিক্যালি এই একটা ভ্যালু দিয়েই ডিজাইন হয়, মিনিমাম ইল্ড স্ট্রেংথ। এর পাশাপাশি আরো কিছু ভ্যালু এখানে আছে, এই ভ্যালুগুলো কি, কিভাবে দিতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একটা রড তৈরি করতে গেলে, একটা রডের প্রপার্টি বা একটা রিবারের প্রপার্টি তৈরি করতে গেলে আমাদের মূলত লাগবে কি? মূলত লাগবে আমাদের ওই রিভারের ইল্ড স্ট্রেংথের ভ্যালুটা লাগবে। তাহলে ইল্ড স্ট্রেংথের ভ্যালু প্রথমে আমরা ইনপুট দিয়ে ফেললাম 72,500 PSI। আচ্ছা, এরপরে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো আমাদের আমাদের FY হলো আমাদের মিনিমাম ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে মিনিমাম ইল্ড স্ট্রেংথ কত? মিনিমাম ইল্ড স্ট্রেংথ হচ্ছে 72,500 PSI। আচ্ছা, এরপরে আমাদের লাগবে টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ আমাদের এই 72,500 PSI বা 500 W বা 500 DWR, এই রডগুলোর ক্ষেত্রে আমাদের টেনসাইল স্ট্রেংথের রেঞ্জ তুলনামূলক আমাদের 60 গ্রেডের রডের তুলনায় কম। ঠিক আছে, 60 গ্রেডের রডে, আচ্ছা আমি একটু পাশাপাশি এটা জিনিসটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, ধরেন এটা হলো আমার একটা 60 গ্রেডের রড, আর এটা হচ্ছে আমার একটা 500 W রড, আর এইটা হচ্ছে আমার 500 DWR রড। আচ্ছা, আমি এখানে তিনটা রড আপনাদের বোঝানোর সুবিধার্থে নিছি। তিন তিন ধরনের তিন ধরনের রড কেন? এটা হলো আমার একটা নর্মালি 60 গ্রেডের রড, যেটা হলো বেসিক্যালি আমার 400 বা 413 এমপিএর মতো আসে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার 413 MPa মেগাপাস্কেল। এই দুইটা একই জিনিস। তাহলে এই যে আমার 60 গ্রেডের রড, এটার জন্য আমরা জানি এটার স্ট্রেংথ কত, এটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে 60,000 PSI। ঠিক আছে, এটার ইল্ড স্ট্রেংথ হচ্ছে কত? 60,000 PSI। আর 500 W যেটা, এটার ইল্ড স্ট্রেংথ কত? 72,500 PSI। আর পরে যেটা আছে 500 DWR, এটার স্ট্রেংথ কত? এটার স্ট্রেংথ তো 72,500 PSI। ঠিক আছে, আচ্ছা, এখন এই তিনটা রডের মধ্যে আমাদের টেনসাইল স্ট্রেংথ কোনটার কত? টেনসাইল স্ট্রেংথ কোনটার কত সেটা হচ্ছে, আমাদের 60 গ্রেডের রডের ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 1.5 টাইমস অফ ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে 1.5 টাইমস অফ ইল্ড স্ট্রেংথ হচ্ছে এটা টেনসাইল স্ট্রেংথ। তার মানে এখানে কত? 90,000 PSI। আর 500 Wর ক্ষেত্রে এইটা তখন 1.5 টাইমস থাকে না, এটা আরো কমে যায়। আরো কমে কত হয়? এইটা হয় হচ্ছে 1.1 টাইমস থেকে 1.15। ঠিক আছে, মানে 10% থেকে 15% পর্যন্ত হয়। তাহলে আমি ধরলাম অ্যারাউন্ড, ধরেন এটা রাফলি ধরেন 15%ই ধরলাম আমি। 1.15 টাইমস অফ FY, তাহলে এটা মাল্টিপ্লাই করলে যা আসবে তাই। আর এই যে পরে আর একটা রিবার আমরা নিছি, এইটারও কিন্তু স্ট্রেংথ একই, দুইটার স্ট্রেংথ কিন্তু একই, ইল্ড স্ট্রেংথ একই, কিন্তু এটার ইলংগেশনটা একটু বেশি, এটা টেনসাইল রেঞ্জটা একটু বেশি। এটার টেনসাইল রেঞ্জ হচ্ছে 25%, মানে 1.25 টাইমস অফ ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে,
এই দুইটা বারের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা এই জায়গাতেই, দুইটার ইল্ড স্ট্রেংথ এক হইলেও দুইটার টেনসাইল স্ট্রেংথের মধ্যে পার্থক্যটা আছে। টেনসাইল স্ট্রেংথ মানে যেটা টেনসাইল স্ট্রেংথ বেশি সেইটার ডাক্টিলিটি বেশি, সেটার ডাকটাইল বিহেভিয়ার ভালো, ডাকটাইল রেঞ্জ বেশি। ঠিক আছে, মানে সহজে ইলংগেশনে সহজে ফেল করার চান্স কম, মানে অনেকটা ইলংগেশন হওয়ার পরে ফেল ফেল করে। তাহলে এখানে আমরা তিন ধরনের রড দেখলাম। তিন ধরনের রডের মধ্যে আমরা বুঝতে পারলাম যে কোনটা আসলে কেমন। এখন এই জায়গায় আমাদের যেহেতু রডের আলোচনায় আমরা আসছি, এই জায়গাগুলো একটু ক্লিয়ার ডিসকাশন হওয়া উচিত এবং সবার এই বিষয়গুলো ভালোভাবে বোঝা দরকার। সেটা হলো, আমরা যখন বিল্ডিং ডিজাইন করি, বিল্ডিং ডিজাইন করার সময় আমরা কোন স্ট্রাকচারে কি ধরনের রড ব্যবহার করব, কোন স্ট্রাকচারে কি ধরনের রড আমরা ব্যবহার করব, সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনি কোনো ছোট বিল্ডিং ডিজাইন করেন, যদি আপনি কোনো ছোট বিল্ডিং ডিজাইন করেন, ছোট বিল্ডিং মিন্স মোটামুটি অ্যাভারেজ ধরতে পারেন 3 তলা 4 তলা এরকম আর কি। ঠিক আছে, মানে বিলো 5 স্টোরি আর কি, 5 আপ টু 5 স্টোরি, 5 তলা পর্যন্ত, এগুলো হচ্ছে ছোটখাটো বিল্ডিং। তাহলে এরকম ছোট বিল্ডিং এর ক্ষেত্রে, ছোট বিল্ডিং যদি আপনি ডিজাইন করেন, সেক্ষেত্রে আমরা জানি যে একটা আরসিসি মেম্বারের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের রিবার থাকে। একটা কি করে, একটা রিবারের কাজ কি, একটা রিবারের কাজ হচ্ছে লোড ক্যারি করা। একটা রিবারের কাজ কি, লোড ক্যারি করা, মানে স্ট্রেংথ রিলেটেড। ঠিক আছে, একটা রিবারের কাজ কি, লোড ক্যারি করা মানে কি, স্ট্রেংথ রিলেটেড। আর একটা রিবারের কাজ কি, শেয়ার ক্যারি করা মানে ডাক্টিলিটি রিলেটেড। ঠিক আছে, তাহলে দুই ধরনের রিবার আমরা সবসময় ব্যবহার করি, আমাদের বিমের ক্ষেত্রে ব্যবহার করি, কলামে ব্যবহার করি, তাই না? যেমন কলামের যে ভার্টিক্যাল রড যেগুলো থাকে, কলামের যে মেইন রড বা ভার্টিক্যাল রড যেগুলো থাকে, এগুলোর কাজ কি? এগুলো কি কাজ করে? এগুলো হচ্ছে স্ট্রেংথের কাজ করে। ঠিক আছে, এগুলো কিসের কাজ করে? স্ট্রেংথের কাজ করে। আর কলামে যে টাইবার গুলো থাকে, টাইবার কি কাজ করে? টাইবার হচ্ছে শেয়ারের কাজ করে। ঠিক আছে, একইভাবে বিমের ক্ষেত্রে, বিমের যে টপ বার বটম বার যেগুলো আপনি প্রোভাইড করেন, সেগুলো কিসের কাজ করে? সেগুলো স্ট্রেংথ বা ফ্লেক্সার নিয়ে কাজ করে। তারপরে আপনি বিমে যে স্ট্রিপ প্রোভাইড করেন, সেটা কি নিয়ে কাজ করে? শেয়ার নিয়ে কাজ করে। ঠিক আছে, মানে প্রত্যেকটা মেম্বারেই দুই ধরনের রিবার ব্যবহার করা হয়। তাহলে একটা রিভারের কাজ হলো স্ট্রেংথ নিয়ে, আর একটা রিভারের কাজ কি, শেয়ার নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন স্ট্রেংথ নিয়ে যে রিভারটা কাজ করে, স্ট্রেংথ নিয়ে যে রিভারটা কাজ করে, ওই জায়গায় আমরা কোন রড ব্যবহার করব? ওই জায়গায় আমরা ব্যবহার করব যেই রডের স্ট্রেংথ বেশি। ঠিক আছে, যেই রডটা স্ট্রেংথ নিয়ে কাজ করে, ওই জায়গায় আমরা কোন রড ব্যবহার করব? যেই রডের স্ট্রেংথ বেশি। আর যেই রডটা আমার শেয়ার নিয়ে কাজ করে, ওই জায়গায় আমি কোন রড ব্যবহার করব? যেই রডের টেনসাইল রেঞ্জ বেশি। ঠিক আছে, যেই রডের কি, টেনসাইল রেঞ্জ বেশি। এই পর্যন্ত কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আমি সামনে আরেকটু ডিসকাস করবো। আপনাদের কাছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? ক্লিয়ার, ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মেম্বারেই দুই ধরনের রড থাকে, একটা হচ্ছে স্ট্রেংথ নিয়ে কাজ করে আর একটা শেয়ার নিয়ে কাজ করে। তাহলে যেই জায়গায় আমাদের স্ট্রেংথ, যেমন কলামের ভার্টিক্যাল রড বা বিমের টপ বার বটম বার, এগুলো সব স্ট্রেংথ নিয়ে কাজ করে বা ফ্লেক্সার নিয়ে কাজ করে, কম্প্রেশন নিয়ে কাজ করে, টেনশন নিয়ে কাজ করে, এইগুলাতে আমরা ব্যবহার করব এইগুলাতে আমরা ব্যবহার করব যেই রডের স্ট্রেংথ বেশি। যেমন স্ট্রেংথ বেশি কোনটা আমরা এখান থেকে যদি দেখি, তাহলে এখানে আমাদের স্ট্রেংথ বেশি হচ্ছে 60 গ্রেডের তুলনায় আমাদের এই পরের যে দুইটা রড আছে, এই দুইটা রডের স্ট্রেংথ বেশি, 72,500 PSI দুইটারই। ঠিক আছে, অথবা আপনি চাইলে আরো হাই স্ট্রেংথের রডও ব্যবহার করতে পারেন, 550ও ব্যবহার করতে পারেন, 550 ব্যবহার করতে পারেন, বর্তমানে 600 বাজারে বের হয়েছে, 600 ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে স্ট্রেংথের কাজ। আর শেয়ারের, শেয়ার কোনটা? শেয়ার হলো আমাদের টাইবার যেগুলা বা স্ট্র্যাপ যেগুলা বা শেয়ার রিইনফোর্সমেন্ট যেগুলো আছে, এগুলো হচ্ছে শেয়ার নিয়ে কাজ করে। তাহলে ওই জায়গাগুলো আমরা কি ব্যবহার করব? যেমন টাইবারে বা আমাদের বিমের স্টিরাপে, ওই জায়গাগুলো আমরা ব্যবহার করব যেই রডের ডাকটাইল বিহেভিয়ারটা ভালো, অর্থাৎ যেই রডের টেনসাইল রেঞ্জ বেশি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 60 গ্রেড ব্যবহার করব, অথবা আমরা এই যে 500 DWR, অথবা 400 DWR, অথবা 550 DWR,
এই রডগুলা ব্যবহার করব। কেন এটা ব্যবহার করব? এটা এই যে ডি ক্লাস ডি, এটা হলো সিসমিক ক্লাস ডি বার, এগুলোকে বলা হয় সিসমিক ক্লাস ডি বার। সিসমিক ক্লাস ডি বারের বিহেভিয়ারটা হচ্ছে এখানে আপনি 25% পর্যন্ত এটা ইলংগেশন পাবেন বা টেনসাইল রেঞ্জ পাবেন। ঠিক আছে, মানে এটা আমাদের 60 গ্রেড যদি আপনি বাজারে অ্যাভেলেবল না পান, আপনি প্রথমে চেষ্টা করবেন 60 গ্রেডে, যেহেতু রেঞ্জটা সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো আমাদের ডাক্টিলিটির ক্ষেত্রে 60 গ্রেডটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব। যদি বাজারে অ্যাভেলেবল না পাই, সেক্ষেত্রে আমরা যে কোনো ক্লাস ডি বার ব্যবহার করব শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এটা টাইবারের ক্ষেত্রে হোক বা আমাদের স্ট্র্যাপের ক্ষেত্রে হোক, এই জায়গাগুলোতে আমরা এই 60 গ্রেড অথবা আমরা আছে কি ব্যবহার করব, 60 গ্রেড অথবা আমরা যে কোনো ক্লাস ডি বার আমরা ব্যবহার করব। আর মেইন রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, আমরা আইদার এই 500 ব্যবহার করতে পারি। যদি আমরা 500 না পাই, তাহলে আমরা 500 ডিডাব্লিউ না পাইলে আমরা নর্মাল 500 ডাব্লিউ এটাও ব্যবহার করতে পারি। অথবা যদি আমাদের বিল্ডিংটা ছোট বিল্ডিং হয়, স্ট্রেংথ অত বেশি দরকার নাই, আমাদের বিল্ডিংটা মনে করেন একটা 3 তলা বিল্ডিং বা 4 তলা বিল্ডিং, সেক্ষেত্রে আমরা নর্মাল 60 গ্রেডও আমাদের মেইন স্টিল হিসেবে ব্যবহার করতে পারি। এই হলো আমার কোন বিল্ডিং এর ক্ষেত্রে কি ধরনের রড আমি ব্যবহার করব এবং কোন জায়গায় আমি কি বার ব্যবহার করব, সেটার মোটামুটি একটা ডিটেলস আমরা আলোচনা করলাম। এখন আমরা এখন আমরা আমাদের যে ইনপুট আছে সেখানে ফিরে যাই। তাহলে এখানে আমরা ব্যবহার করতেছি কি, আমরা ব্যবহার করতেছি একটা ডিডাব্লিউআর বার। তাহলে আমাদের এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 72,500, 72,500 পিএসআই। তাহলে আমাদের এখানে টেনসাইল কত হবে, টেনসাইল হবে 1 পয়েন্ট, যেহেতু এটা ক্লাস ডি বার, 1.25 টাইমস, 1.25 টাইমস। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আমরা জানি যে বাংলাদেশে সিসমিক জোন কয়টা। সিসমিক জোন হলো বাংলাদেশে 4টা। ঠিক আছে, কয়টা? জোন 1, 2, 3, 4, 4টা জোন। তাহলে এই 4টা জোনের মধ্যে আমাদের জোনগুলোকে আবার এক আলাদা একটা ভাগে ভাগ করা, সেটার নাম হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি। সেটার নাম কি? সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তাহলে এই বাংলাদেশে যে 4 ধরনের সিসমিক জোন আছে, তার মধ্যে জোন 3 এবং 4, জোন জোন 3 এবং 4 এবং জোন 2 এর পার্শিয়াল, আংশিক। ঠিক আছে, জোন 3 এবং 4 পুরাটা এবং জোন 2 আংশিক। মানে আংশিক মানে কন্ডিশনাল, লোকেশন ভিত্তিক আংশিক না, এটা কন্ডিশনালি আংশিক। তাহলে এই 3টা জায়গায়, জোন 3, 4 এর পুরা জায়গা এবং জোন 2 এর কন্ডিশনের উপর বেস করে, এই 3টা জায়গায় আমাদের মাস্ট আপনাকে 1.25 এর উপরে, মানে 25%-এর উপরে ডাকটাইল রেঞ্জ পাওয়া যায় এরকম বার ব্যবহার করাটা বিএনবিসি 2020 রিকমেন্ডেড। ঠিক আছে, আপনি যখনই শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন, যে কোনো শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে মাস্ট আপনাকে এমন রড ব্যবহার করতে হবে যেটার ডাক্টিলিটি রেঞ্জ বা ডাকটাইল রেঞ্জ কত, মিনিমাম 25%, মিনিমাম 25%। এই কারণে আপনি যদি জোন 3, 4-এ ডিজাইন করেন বা জোন 2 এর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে, অবশ্যই আপনাকে শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে 60 গ্রেড ব্যবহার করতে হবে, অথবা 400 ডিডাব্লিউআর ব্যবহার করতে হবে, অথবা 500 ডিডাব্লিউআর ব্যবহার করতে হবে। এই ধরনের বারগুলা ব্যবহার করতে হবে শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের এফ ওয়াই এর ভ্যালু কত, এফ ইউ এর ভ্যালু কত, এগুলো সব আমরা পাইছি। তাহলে এরপর আমাদের আরো 2টা ভ্যালু বাকি থাকতেছে কি, একটা হলো এক্সপেক্টেড ইল্ড আর একটা এক্সপেক্টেড টেনসাইল। তাহলে এক্সপেক্টেড এক্সপেক্টেড ইল্ডের ভ্যালু হচ্ছে আমাদের যেই নর্মাল ইল্ড, যেটা মিনিমাম ইল্ড, যেটা এইটা থেকে 10% বেশি, এটা থেকে 10% বেশি। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল কত, 72,500, এর থেকে আরো 10% বেশি, 1.1 টাইমস অফ মিনিমাম বা নর্মাল। আর আমাদের এক্সপেক্টেড টেনসাইলটাও আমাদের মিনিমাম টেনসাইল বা নর্মাল টেনসাইল থেকে 10% বেশি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টোটাল যে 4টা ভ্যালু আমাদের ইনপুট দিতে হবে। এইভাবে আমরা ভ্যালুগুলো একটা একটা করে ইনপুট দিয়ে দিব। তাহলে প্রথমেই আমরা ইনপুট দিলাম হচ্ছে আমাদের মিনিমাম ইল্ড স্ট্রেংথ, তারপরে আমরা ইনপুট দিব কি, আমাদের 1.25 ইন্টু আমাদের মিনিমাম ইল্ড স্ট্রেংথ দিলাম। তাহলে এইটা হলো আমাদের টেনসাইল স্ট্রেংথ, মিনিমাম টেনসাইল স্ট্রেংথ। তারপরে আমরা দিব আমাদের এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ, এক্সপেক্টেডটা দিলাম। এরপরে দিব আমাদের
এরপর দিব আমাদের এক্সপেক্টেড টেনশন। ঠিক আছে, তাহলে এক্সপেক্টেড টেনশনের ভ্যালুটা আমরা এখান থেকে আগে কপি করে নেই। কপি করে আমরা এখানে দিয়ে দিই। তাহলে এই হলো আমাদের টোটাল সবগুলা ভ্যালু দেওয়া শেষ। 72,500 PSI, 90,000, 79,000, 99,000 দিয়ে আমরা এখান থেকে ওকে করে বের হয়ে আসলাম। আমাদের সবগুলা ভ্যালু দেওয়া শেষ। নামের জায়গায় আমরা আগেরটা কি ছিল 60 গ্রেড, এটা আমরা মনে করেন দিলাম হচ্ছে 500 TW। ঠিক আছে, বা আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এই জায়গাতে কোনো চেঞ্জ নাই, এই পেজে কোনো চেঞ্জ নাই, শুধু আমরা নামটা পরিবর্তন করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা ওকে করে বেরোয় আসলে আমাদের নতুন প্রপার্টিটা তৈরি হয়ে গেল। আগে থেকে ছিল 60 গ্রেড, নতুন করে আমরা তৈরি করলাম 500 W বা 500 DWR। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথমেই এরকম একটা বা দুইটা প্রপার্টি তৈরি করে নিতে হবে, যেটার উপর বেস করে আমরা অ্যানালাইসিসটা করব। পরে যদি মনে করেন আপনি অ্যানালাইসিস করার পরে আপনি দেখলেন যে আপনি স্ট্রেংথ আপনার আরো বাড়াইতে হবে, রডের স্ট্রেংথ আপনার আরো বাড়াইতে হবে, আপনার এগুলো দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এটাকে আবার ফার্দার মডিফাই করে নিবেন বা আরেকটা প্রপার্টি তৈরি করে নিবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বাট স্টার্টিং এ আমরা দুইটা দুইটা প্রপার্টি দিয়ে আমরা শুরু করব। তাহলে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি তৈরি করা শেষ। আমরা এখান থেকে ওকে করে বের হয়ে আসবো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা 2 মিনিট পরে একটা ব্রেকে যাব। 2 মিনিট পরে আমরা একটা ব্রেকে যাব, 10 মিনিট ব্রেক হবে। 10 মিনিট ব্রেকের পরে আমাদের শুরুতে যে ক্লাসের লিঙ্কটা আমি শেয়ার করছি ওই একই লিঙ্কে ক্লিক করে আপনারা আবার জয়েন করবেন। ঠিক আছে, ক্লাসের লিঙ্ক চেঞ্জ হবে না, একই লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করবেন। আমরা 2 মিনিট পরে ব্রেকে যাব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো আমরা তৈরি করে ফেললাম। তাহলে এটা আমাদের গেল। এরপর হচ্ছে ডিফাইন ফ্রেম সেকশন উইথ প্রপার্টি মডিফায়ার। আচ্ছা, আমরা এখন ফ্রেম সেকশন তৈরি করব। তাহলে মডেল করার জন্য আমাদের কিছু ফ্রেম তৈরি করে নিতে হবে। ফ্রেম মানে হচ্ছে আমাদের স্ট্রাকচারে যত মেম্বার আছে, সবই আমাদের একটা একটা করে, একটা দুইটা করে তৈরি করতে হবে, বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল, এগুলা। তাহলে আমরা প্রথমে ডিফাইনে গেলাম। ডিফাইন থেকে সেকশন, ডিফাইন থেকে সেকশন, সেকশনের আন্ডারে আমরা প্রথমেই যাব ফ্রেম সেকশন। ফ্রেমের ভিতরে কি কি থাকে? ফ্রেমের ভিতরে থাকে বিম এবং কলাম। ফ্রেমের ভিতরে কি কি থাকে? বিম এবং কলাম, আর থাকে লাইন। তিনটা জিনিস বেসিক্যালি ফ্রেমের মধ্যে থাকে। এই তিনটা জিনিসই একটা লাইন এলিমেন্ট। তিনটা জিনিসই কি? এক একটা লাইন এলিমেন্ট। ঠিক আছে, এই কারণে তিনটাই হলো ফ্রেম। তাহলে আমরা ফ্রেমের ভিতরে গেলাম। ফ্রেমে যাওয়ার পরে এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফ্রেম আছে যেগুলো আমাদের কোনোটাই লাগবে না। আমরা বাংলাদেশে যেগুলো ব্যবহার করি আমাদের, সেইগুলো আমরা তৈরি করে নিব। ঠিক আছে, মানে বাই ডিফল্ট যা যা আছে এগুলো সব আমরা এখান থেকে ডিলিট দিয়ে দিব। ডিলিট মাল্টিপল প্রপার্টি, ডিলিট মাল্টিপল প্রপার্টিতে গিয়ে যা যা আছে এগুলো সব ডিলিট দিয়ে দিব। এইখানে যা যা আছে এগুলো সব আমরা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। ঠিক আছে, ডিলিট দেওয়ার পরে আমাদের মিনিমাম একটা মেম্বার আমাদের রাখতেই হবে, আমরা একটা রাখলাম। একটা রেখে বাদ বাকি সব আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা আমাদের মতো করে মেম্বার তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেকে যাই। ব্রেকের পরে আমরা আবার 10 মিনিট পরে একই লিঙ্কে ক্লিক করে সবাই ক্লাসে জয়েন করব।